জুলাই গণহত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে ধন্যবাদ দিতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 15 বছরের সামগ্রিক স্বৈরাচার শাসন সৃষ্ট ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে মানুষের বিপুল বিশাল প্রত্যাশা পূরণ করা কঠিন, এটা সত্য। সেই দায়িত্ব এই সরকার নিয়েছে, সেজন্য সাধুবাদ। সরকারের আন্তরিকতা নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাই না, তাদের যোগ্যতা ও দক্ষতা নিয়েও প্রশ্ন করতে চাই। তথাপিও কিছু বিষয় আছে যা পর্যালোচনা করা আবশ্যক মনে করছি। আমরা এই সরকারকে আবারও মনে করিয়ে দিতে চাই যে আপনাদের সফল হওয়া ছাড়া আর কোনো বিকল্প আমাদের সামনে নাই। এই বোধ থেকে এখানে কিছু বিষয় তুলে ধরা হচ্ছে, যাতে করে দেশবাসীর প্রত্যাশা পূরণে আপনারা শতভাগ সফল হতে পারেন। ক, রাষ্ট্রের উপরে নিয়ন্ত্রণ স্পষ্ট করুন। গত 15 বছরে বিগত গঠিত সরকার জনপ্রশাসনের সকল স্তর যেভাবে দলীয়করণ করেছে, তাতে জনপ্রশাসনের পুরোটাই আওয়ামী দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। সেই বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন, তা আমরা বুঝতে পারি। তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে 100 দিন অতিবাহিত হয়ে গেলেও রাষ্ট্রের উপরে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট না, বরং দুর্বলতা স্পষ্ট। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা, পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, পুলিশ বাহিনীর সক্রিয় না হওয়া, ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া সহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রম স্থবিরতা জাতির সত্তাকে ম্লান করে দিচ্ছে। জনপ্রশাসন দীর্ঘদিনের চর্চা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠা জটিল টেকনোলজি নয় যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষিত লোক ছাড়া আর কেউ বুঝবে না বা চালাতে পারবে না। তাই আমরা সরকারকে পরামর্শ দেব যে এখনো যারা আপনাদের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছে বা স্বৈরাচারের পদলেহন করছে, তাদের ব্যাপারে শক্ত হোক, তাদেরকে ছুঁড়ে ফেলুন। 18 কোটি মানুষের মধ্যে প্রশাসন পরিচালনায় দক্ষ আরও দেশপ্রেমিক মানুষ দেশে বিদেশে আছেন, তাদেরকে দায়িত্ব দিন এবং জনপ্রশাসনকে সক্রিয় হয়ে রাষ্ট্রের সর্বত্র নিয়ন্ত্রণ স্পষ্ট করুন। নিয়োগের ক্ষেত্রে দুদুল্যমানতা পরিহার করুন। আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে বিগত 100 দিনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে সরকারের মধ্যে দুদুল্যমানতা লক্ষণীয়। নিয়োগের প্রজ্ঞাপন জারি করে পরে তা স্থগিত করা হচ্ছে, বাতিল করা হচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা মহোদয় ব্যাখ্যা দিয়েছেন, এটা তার ভালো দিক যে ভুল হলে তা শুধরে নিচ্ছেন, ভুল হলে তার উপরে করজমি না করে শুধরে নেওয়া প্রশংসনীয়, কিন্তু বারংবার ভুল হওয়া বাঞ্ছনীয় না। এতে করে নেতৃত্বের দুর্বলতা প্রকাশ পায়। সেজন্য বলবো, নিয়োগ প্রক্রিয়া দক্ষতা আনুন, প্রজ্ঞাপনের আগে নানা পদক্ষেপ পক্ষের সাথে আলাপ করুন, তথ্য যাচাই বাছাই করুন, যা যা প্রয়োজন করুন, কিন্তু দুদুল্যমানতা পরিহার করুন। নতুন উপদেষ্টা সহ সকল নিয়োগের স্বচ্ছতা আনুন। প্রশাসন সংক্রান্ত স্বচ্ছতার সংজ্ঞায় সিদ্ধান্ত যাদের প্রভাবিত করে, তাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত সকল তথ্যের অবাধ ও সরাসরি প্রবাহ থাকার কথা বলা আছে। এর মানে হলো কাউকে কেমন কোন বিবেচনায় নিয়োগ করা হচ্ছে তা জনগণের জানা থাকা উচিত। বিগত 100 দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনগণের প্রশ্ন দেখা দিয়েছে। তাদের কারো কারো বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সুবিধাভোগী হওয়া ও জনমানুষের বোধ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকা অভিযোগ আছে।
আবার কারো ব্যাপারে বিপ্লবে তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেও বড় পদে পদায়িত করার অভিযোগ আছে। এগুলো মানুষকে ক্ষুব্ধ করে। আপনাদের বিবেচনা বোধ ও বিপ্লবের প্রতি আপনাদের দায়বোধ নিয়ে প্রশ্ন তৈরি করে। আমাদের পরামর্শ হলো যে কোনো নিয়োগে দক্ষতা ও যোগ্যতার সাথে সাথে বিপ্লবে তার ভূমিকার প্রধান বিবেচ্য হিসাবে ধার্য করুন এবং প্রতিটি নিয়োগের যুক্তি জনতার সামনে উপস্থাপন করুন। বিশেষ করে নতুন নতুন নিয়োগ প্রাপ্ত চরম বিতর্কিত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জনগণ মেনে নেয়নি। অতএব অতীত স্বৈরাচারের বেনিফিশিয়ারি মানসিকতার সমাজ সিনেমা নির্মাতা মোস্তফা সরোয়ারকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক দেশবাসী প্রত্যাশা করি। সংস্কার কার্যক্রম প্রতিশীল ও বড় সম্পৃক্ত করুন। এই সরকারের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্র সংস্কার করা, যাতে করে আর কখনোই কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। এজন্য সংস্কার কমিশন গঠিত হয়েছে। এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন এই কমিশনগুলোকে গতিশীল করুন, জনসম্পৃক্ত করুন। রাজনৈতিক দলগুলোকে সংক্ষিপ্ত করুন, কারণ তারাই দীর্ঘ মেয়াদে জনমত ধারণ করেছে এবং আগামীতেও করবে। তাই সক্রিয়ভাবে রাজনৈতিক দল, উলামা শ্রেণী এবং বিভিন্ন পেশা ও স্তরে জনমানুষকে সম্পৃক্ত করুন। সংস্কার নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে কানাঘুষা তৈরি হয়েছে। এই কানাঘুষা সংস্কারকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই এখনই পদক্ষেপ নিন। দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। সাধারণ মানুষ জটিল রাজনীতিক বোঝে না, তারা তাদের খাদ্যের নিশ্চয়তা চায়, জীবনের নিরাপত্তা চায়, কিন্তু এই দুই ক্ষেত্রে জনতার অভিজ্ঞতা ভালো না। দ্রব্যমূল্য বহু আগে নাগালে চালান করতে আরো আগে থেকে স্বৈরাচারের পতনের পরে মানুষ ভালো কিছু আশা করেছিল, কিন্তু বাস্তবতা হলো কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে। এটা মানুষকে হতাশ করেছে। সেজন্য বলবো, যে কোনো মূল্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। শক্ত হাতে সিন্ডিকেট ভেঙে দিন। বাজার কারসাজি দমনে শক্ত হন। মনে রাখবেন, এই দ্রব্য মূল্যই আপনাদের প্রতি জনসমর্থন কমে যাওয়ার কারণ হতে পারে। পতিত স্বৈরাচারের বিচার প্রসঙ্গ। পতিত হাসিনা সরকার জাতির সাথে যা করেছে তার বিচার না হলে মানবতার সাথে অপরাধ করা হবে। কিন্তু এই বিষয়ে তেমন কোনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আপনাদের সরকার গঠন হওয়ার পরেও ফ্যাসিস্ট রেজিমের মন্ত্রী, এমপি, দালাল, পাবলিক সার্ভেন্ট, এলাকার নেতা, পার্টি নেতা, মাস্তানদের অনেকেই দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে। অনেকে দেশেই আত্মগোপন থেকে জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। কেন তাদের পালানোর সুযোগ দেওয়া হলো? কেন দেশে থাকা অপরাধীদের আটক করা হচ্ছে না? এই প্রশ্ন কোটি জনতা। আমরা এই প্রশ্ন জোরালো ভাবে উপস্থাপন করছি। বিনয় ও হুঁশিয়ারি সুরে বলছি যে কোন ধরনের দয়া আপোষ করা ছাড়াই স্বৈরাচারের বিচার করুন। যারা বিগত 15টি বছর ধরে জনগণের অর্থ লুটে খেয়েছে, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনুন। এক্ষেত্রে কোনো অবহেলা বা আপোষ দেশবাসী কোনোদিন ক্ষমা করবে না। এ প্রসঙ্গে কোনো বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ। কোনো বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ। তাদের শীর্ষ নেতারা মানবতা বিরোধী ও ফ্যাসিস্ট সংগঠন নিষিদ্ধের বিরোধিতা করছেন। যে মুজিবকে দেবতা বানিয়ে স্বৈর শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই মুজিবের ছবির প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছেন। কেউ আবার খুনি ব্যক্তি ও ব্যবস্থাকে ক্ষমা করে দিচ্ছেন। তাদেরকে ফ্যাসিস্ট বলায় অনীহা প্রকাশ করছেন। তাদের এই অতি উদারতা
অতি রাজনীতিক বা অতি সুশীলপনার নিন্দা জানাচ্ছি। কোন খুনিকে ক্ষমা করার অধিকার একমাত্র নিহত ব্যক্তির অভিভাবকের। চোরকে চোর বলাই ইনসাফ, ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলাই ইনসাফ। ভবিষ্যৎ রাজনীতির ঠান্ডা বা বৈদেশিক কোন শক্তিকে খুশি করার জন্য যারা জনতার রক্তকে অবহেলা করবে তারা খুনি ও ফ্যাসিস্টের পুনর্বাসনের জন্য দায়ী হিসাবে বিবেচিত হবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তা হলো বিপ্লবে আহতদের চিকিৎসা নিশ্চিত করা। আমরা বুঝতে পারি না যে এক্ষেত্রে দুরবস্থার কারণ কেন, কারণ কি, কেন চিকিৎসার জন্য তাদেরকে আন্দোলন করতে হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা করার সামর্থ্য কি রাষ্ট্রের নাই? অবশ্যই আছে, কিন্তু কেবলই অপব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে অভ্যুত্থানের প্রধান নায়কদের এখনো কত নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? এই অপব্যবস্থাপনা ও অদক্ষতা খুবই আপত্তিজনক, যা সহ্য করার মতো না। এক্ষেত্রে সরকারের অবস্থান জনতার মনে এই প্রশ্ন জন্ম দিয়েছে যে সরকার কি বিপ্লবে আহতদের অবহেলা করার মাধ্যমে বিপ্লব কি অবহেলা করছেন? আমরা পরামর্শ দিচ্ছি কোন ধরনের অজুহাত ছাড়াই আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করুন। প্রিয় সামাজিক বন্ধুগণ, আজকের সম্মেলনে একটি অস্বস্তিকর প্রসঙ্গ তুলতেই হচ্ছে। বিগত স্বৈরাচার আমলে বিএনপি নেতৃবৃন্দ সহ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা যে ধরনের নিপীড়নের শিকার হয়েছে তা অবর্ণনীয়। স্বৈরাচারের পতনের পরে সবারই প্রত্যাশা ছিল যে আর যাই হোক আগামীতে যেন আর কোন স্বৈরাচার জন্ম নিতে না পারে, সেই বন্দোবস্ত নিশ্চিত করতে হবে। কিন্তু অশক্তির সাথে আমরা লক্ষ্য করছি যে বিএনপি নেতৃবৃন্দ সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং নির্বাচনকে মুখ্য করে তুলছেন। এমনকি সংস্কার কার্যক্রমের বৈধতা নিয়েও তারা প্রশ্ন তুলে রাখছেন। তারাই ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন মর্মে ঘোষণা দিচ্ছেন। এখানে প্রথম কথা হলো তারাই আগামী নির্বাচনে ক্ষমতা যাচ্ছেন, সেই নিশ্চয়তা তারা কোথায় পেলেন? আবার তারা ক্ষমতায় গেলেও জনতার কাঙ্ক্ষিত সংস্কার করবেন তার নিশ্চয়তা কি? বিগত ১/১১ এর সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী ফ্যাসিস্টের জন্মের সূচনায় এই বিএনপির ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াসের ফসল নয়। বিএনপির ইতিহাস কি তাদের উপরে আস্থা রাখার মতো ভরসা দেয় না। সেজন্যই আমরা আগে সংস্কার, আগে স্বৈরাচারের উত্থান রোধে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক আয়োজন, তারপরে নির্বাচন আয়োজনের আলাপ তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আগামীতে যাতে কোনো স্বৈরাচারের উত্থান না হয় সেজন্যই আমরা সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি নিয়ে বিগত 16 বছর ধরে দাবি জানিয়ে আসছি। দেশের অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে অবস্থান নিয়েছেন, সেজন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে বিএনপি এই বিষয়ে ভিন্ন মত পোষণ করছে। তাদেরকে বলবো ক্ষমতার কেন্দ্রিক ভুবনই স্বৈরাচার জন্ম দেয়। ক্ষমতা যাতে কোনো একক দলের হাতে একীভূত না হয় সেজন্যই পিআর পদ্ধতির প্রয়োজন। আমরা বিশ্বাস করি আপনারা যেমন রাজনৈতিক ভাবে স্বৈরাচার বিরোধী, তেমনি মানসিক ও প্রকৃতিগত ভাবেও স্বৈরতন্ত্র বিরোধী। তাই যদি হয় তাহলে আপনারাও পিআর পদ্ধতির প্রতি সমর্থন জানাবেন বলে আশা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলন থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই, আর তা হলো বিপ্লবে অংশ নেওয়া সকল রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা প্রয়োজন। কারণ সংবিধান সহ রাষ্ট্রীয় নানা ক্ষেত্রে সংস্কার, বৈদেশিক সম্পর্ক নির্মাণ,
শৈলতন্ত্রের সাথে জড়িতদের বিচার সহ জাতির সামনে করণীয় কাজের গুরুত্ব বিবেচনায় একটি সাধারণ রাজনৈতিক ঐক্যমত জরুরি। আর সেজন্য বিদ্যমান আইনের আওতায় বিপ্লবের অংশীদারদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা যেতে পারে, যা বহু জটিলতা থেকে উদ্ধার করবে এবং জরুরি বিষয়গুলোতে সাধারণ ঐক্যমত প্রতিষ্ঠা সহজ হবে। প্রিয় সামাজিক বন্ধুগণ, আজকের সম্মেলনকে অন্তর্বর্তী সরকারের কাছে একটি নির্বাচনী পরিকল্পনা ঘোষণার দাবি জানাচ্ছে। কারণ অনিশ্চয়তা ও শূন্যতা নানা ধরনের জটিলতা ও অকলাপের জন্ম দেয়। তা রোধ করার জন্য নির্বাচনের সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ, তার জন্য সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করা হলে সকলের জন্য কাজ সহজ হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘদিন জনতার সাথে সম্পৃক্ত থাকা, জনমতকে ধারণ করা এবং স্বৈরাচারের বিরুদ্ধে অবিরাম লড়াইয়ের অভিজ্ঞতা থেকে এই প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিগুলো আমলে নেবেন এই প্রত্যাশা করছি। অন্যথায় ঈশান কোণে কালো মেঘের আনাগোনায় আরো প্রকট হয়ে পড়তে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অনুগ্রহপূর্বক করতে পারেন। আমরা খুশি এবং আমরা হতাশা কি কি কোন বিষয়, সেই বিষয়গুলি আজকে আমাদের বক্তব্যে পরিষ্কারভাবে তুলে ধরছি। তারা যে বিভিন্ন পর্যায়ে সংস্কারের যে দায়িত্ব নিয়েছে বললাম যে খুশির সাথে কিছু আবার তাদেরকে স্মরণ করা দেওয়ার জন্য কিছু অখুশির কথাও তো বলেছি। অখুশিও আছে, তবে খুশির সাথে কিছু খুশি এবং অখুশি আমার একটা প্রশ্ন আছে। বিষয়টা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল, তার মধ্যে ভালো লোক যেরকম থাকে, খারাপ লোক থাকে। একটা ভালো লোকের নাগরিক অধিকার কিন্তু নিশ্চিত করা সবার দায়িত্ব। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তার কিছু ব্যক্তিবর্গের অপরাধ থাকতে পারে এবং আছে, যেটি প্রমাণিত। সেই ক্ষেত্রে যারা ভালো লোক, তাদের যদি রাজনীতিকে বন্ধ করে দেওয়া হয়, সেটি একটি লিবারেল ডেমোক্রেটিক রাষ্ট্র হিসেবে তার অধিকারকে ক্ষুণ্ণ করে কিনা, এই বিষয়ে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় বা আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ তারা যদি রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে চায়, তাদের জন্য কি প্রক্রিয়া আপনার হবে? আসল ব্যাপারটা হলো যারা দলের নেতৃত্ব দেয় তাদের উপরেই তো দলের ব্যাপারে বিবেচনা। এখানে আওয়ামী লীগের প্রধান দায়িত্ব পালন করতেন শেখ হাসিনা। তার যে কর্মকাণ্ড, তার যে জুলাই এবং 5ই আগস্টের কার্যক্রম, তার নির্দেশনা এবং তার কার্যক্রমটা, এটা কিন্তু এক পর্যায়ে দলের উপরে বর্তায়। সেই হিসাবেই দলের ভিতরে তো কিছু ভালো লোক থাকেই বা আছেও, কিন্তু যেহেতু যারা মূল দলের নেতৃত্ব দিয়েছিল তাদের ব্যাপারটাই তো উনি টাকা পাচার এবং নৈরাজ্যের সাথে তারা কিন্তু জড়িত বিধায় এই দলটার নামটা ওইভাবে সামনে চলে আসে। কিছু ভালো লোক তো থাকতেই পারে, কিন্তু যেহেতু তারা দলের নেতৃত্ব এবং নিয়ন্ত্রক বিধায় আমরা পুরা দলকেই দায়ী করব, সেই হিসেবেই বলছি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে মোস্তফা সরোয়ার ফারুকীকে পদত্যাগ করার বিষয়টা, এই ক্ষেত্রে আপনারা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অন্য কাউকে প্রস্তাব করবেন কিনা, এবং যদি পদত্যাগ না করে সেই ক্ষেত্রে আপনারা কোনো কর্মসূচি দিবেন? সেটা আমরা বলছি, সরকার তারা কিন্তু
বাংলাদেশের যে একটা ঐতিহাসিক জুলাই এবং আগস্টে অভ্যুত্থান, এটা কিন্তু ছাত্র জনতা তাদের আত্মত্যাগ, এক কথায় তাদের জান বিসর্জন, তারা অনেক বন্ধুত্ব বরণ করে, অনেকে এক তারা চিরজীবনের জন্য তাদের অঙ্গ হারিয়েছে। এই বিরাট অর্জনের ফসল হলো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার। এখানে তারা যে কোনো কাজ করবে, তাদের এটা দায়িত্ব কর্তব্য যে তাদের কাজটা যেন কোনো জনগণের মধ্যে এবং ছাত্র এবং জনতা যে অভ্যুত্থানের যে ফসলটা এটা বিঘ্নিত না হয়, প্রশ্নবিদ্ধ না হয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে তারা কিছু কার্যক্রম হয়তোবা কোনো ব্যক্তি স্বার্থের জন্য অথবা কোনো তাদের ব্যক্তিগত সম্পর্কের বাস্তবতাই হিসাবে কিছু উপদেষ্টাদেরকে এভাবে আসলে দেশ পরিচালনার দায়িত্বে নিচ্ছে বলে আমরা মনে করছি। কারণ অভ্যুত্থানে যারা নাকি ছাত্ররা মাঠে দায়িত্ব পালন করেছিল, তারা কিন্তু বলেছে যে তাদের এই যে কার্যক্রমটা তাদের সাথে পরামর্শ ভিত্তিক এবং তারা পরামর্শ ভিত্তিক এই কার্যক্রমটা করে নাই, এটা তারাও কিন্তু প্রশ্ন করেছে। বিধায় আমরা বলবো যে তাদের এর থেকে ফিরে আসা উচিত। যদি না আসে তাহলে আমরা বাধ্য হব যে বিতর্কিত উপদেষ্টা যারা আজকে মসজিদে বসে আছে তাদেরকে ওখান থেকে যদি না তারা সরায়, তা আমরা পরবর্তী পর্যায়ে আমরা পর্যালোচনা আলোচনার পরে আমরা কর্মসূচিতে বাধ্য পাবো। আমি একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে আপনি সরকারের পাশাপাশি নির্বাচনের দাবি করেছেন, নির্বাচনের গাইডলাইন দিয়েছেন। দলগুলো এটা বলতে যদি বিএনপি নির্বাচনের বাংলাদেশি বিএনপি আছে, এটা কোনো আমরা দেখি যদি প্রতিবারের নির্বাচনের সময় যখন ভেঙে আসবে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট নিয়ে আলোচনা হয়। ইসলামী দলগুলো তারা আছেন এবং ইসলামী দলগুলো হচ্ছে ইসলামী দলগুলো তারা আঘাত জোট করতে পারে, এটা সম্ভাবনা। আপনি একটা দলের প্রধান, আপনি কি মনে করেন যোগ করার প্রয়োজন সামনে নির্বাচন কেন্দ্র করে? আচ্ছা, এটার সাথে আরেকটু যোগ, গত কয়েকদিন ধরে সংবাদ আসে, সেটা হচ্ছে চরমোনাইকে নিয়ে দুই দলের টানাটানি, বেশ কিছু নিয়ে এই বিষয়টা। সেক্ষেত্রে আপনার বড় যে দুটি রাজনৈতিক দল আছে, জামায়াত এবং বিএনপি, এই দুই দলের সাথে কোন ধরনের চলে যাওয়ার সম্ভাবনা আছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। সেখানে আমরা বারবার বলেছি ইসলামী দলগুলো আমরা একাত্রিত হয়ে নির্বাচনের সময় একটা বাক্সদলও পাঠাতে পারি, এই আন্তরিকতা এবং সেইভাবেই আমরা কার্যক্রম পরিচালনা করে আসছি, সামনেও করব, যে সিদ্ধান্ত আমাদের রয়েছে। আজকে আমাদের ইসলামী দলের সাথে দুই একটা উল্লেখযোগ্য তাদের সাথে আমাদের মত বিনিময় আছে এ লক্ষ্যে। আর আপনি যে বলেছেন বিগণ উল্লেখযোগ্য জামাত, তাদের সাথে আমরা এক কথায় বলবো যে যাদের চিন্তা চেতনা দেশের কল্যাণের জন্য হবে, তাদের সাথে আমাদের সম্পৃক্ততা এবং তাদের সাথে দেশ সুন্দর করে আমাদের একাত্মতা থাকবে। আর যারা নাকি নিছক ক্ষমতার জন্য এবং যারা নাকি নিজেদের স্বার্থের জন্য যারা রাজনৈতিক ভাবে প্রমাণিত হবে কার্যক্রম কথাবার্তা, তাদের ব্যাপারে কিন্তু আমাদের একাত্রিত হওয়ার ব্যাপারটা প্রশ্নবিদ্ধ, একাত্রিত হওয়া প্রশ্নই আসবে। আপনার দীর্ঘদিন তো একসঙ্গে রাজনীতি করছেন, আপনাকে এখন পর্যন্ত বুঝতে পারেন যে কোন দলটার সঙ্গে আপনারা আসলে আগামী দূর করতে পারেন? হ্যাঁ, সেটা তো বলেছি যে আমাদের সমমনা দলগুলোর সাথে আমাদের একাত্রিত হওয়ার মতো একটা পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক আগিয়ে গেছে। আপনি তো অনেক আগে থেকে বলছিলেন যে আমাদের সাথেও আপনারা ইসলামী যোগ করতে পারেন, আপনাদের এই প্রক্রিয়া কত দূর বা কবে নাগাদ নিতে পারেন? জামাত সহ সবার সাথে দেশের কল্যাণের জন্য আমরা আলোচনা রাখছি, আলোচনা চলছে। সেখানে আমি এক কথাই বলছি, যেখানে দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণ নিশ্চিত থাকবে, সেখানেই তাদের সাথে আমাদের জোর এবং ঐক্যতা এবং ওই পরিবেশ তৈরি। আপনার নির্বাচনী কথাটা বলেছেন, ঘোষণা চেয়েছেন সরকারের সামনে, কোনো টাইম ফ্রেম দিবেন? সেটা আমরা বলেছি যে যৌক্তিক একটা সময়, সেই যৌক্তিকটা তো যে যৌক্তিক তো আমরা কিছুদিন আগে বলেছিলাম সেটা ১-১.৫ বছরের বেশি না হওয়া উচিত। এটা তো আমরা বারবার বলেছি ক্ষমতা নেওয়ার পর থেকে ১-১.৫ বছরের বেশি না হওয়া উচিত।
ঠিক আছে। এবং সেটা সুনির্দিষ্ট তাদের একটা পরিষ্কার রোড ম্যাপ নির্বাচনের ব্যাপারে বলা উচিত। কারণ এ ব্যাপারে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো অনেকটাই কিন্তু চিন্তাযুক্ত যে আসলে তাদের চিন্তাটা কি, তারা কি চায়, ব্যাপারটা পরিষ্কার করা উচিত। আজকে আমরা আপনাদের কাছে লিখিত বক্তব্যের মাধ্যমে সেটা আমরা তুলে দিচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা কষ্ট করে এসেছেন। আমরা সবাই যদি একাত্রিত হয়ে দেশের পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে